কংগ্রেসকে মমতার 40 আসন নিয়ে কটাক্ষকে হাতিয়ার করলেন নরেন্দ্র মোদী। রাজ্যসভায় বিঁধলেন কংগ্রেসকে। প্রধানমন্ত্রী বলেন, বাংলা থেকে চ্যালেঞ্জ এসেছে, কংগ্রেস 40 পার করতে পারবে না। এরপরই তীব্র বিদ্রুপ করে মোদী বলেন, প্রার্থনা করি কংগ্রেস যেন 40 আসন রক্ষা করতে পারে। पश्चिम बंगाल से चैलेंज आई है कि कांग्रेस 440 पार नहीं कर पाएगी, 40 पार नहीं कर पाएगी। मैं प्रार्थना करता हूं कि आप 40 बचा पाए। আসুন এই নিয়ে কথা বলি। আমাদের সঙ্গে নিউজ রুম থেকে রয়েছেন আমাদের পলিটিক্যাল ব্যুরো চিফ রাজা চট্টোপাধ্যায়। রাজা, কংগ্রেসকে মমতার 40 আসন নিয়ে কটাক্ষকে হাতিয়ার করলেন মোদী। সেটা কি নরেন্দ্র মোদী স্ট্রেট কোনো বার্তা দিতে চাইলেন, নাকি ঘুরিয়ে ইন্ডিয়া জোটের যে পরিস্থিতি সেটাকে কোথাও একটা উস্কে দিলেন? হ্যাঁ, অবশ্যই তিনি ইন্ডিয়া জোটের যে পরিস্থিতি, আজ থেকে 3 মাস আগেও ইন্ডিয়া জোটকে দেখে মনে হচ্ছিল একটা অবয়ব দাঁড়াবে, একটা চেহারা দাঁড়াবে। সেই সময় যারা ইন্ডিয়া জোটের কুশীলব তারা বারবার এটা বলছিলেন যে নরেন্দ্র মোদীর সরকার এবং বিজেপি ভয় পেয়ে গেছে, তাই কখনো ভারত, দেশের নাম ভারত করা বা ভারতকে বেশি গুরুত্ব দেওয়া, ইন্ডিয়া এই কথাটাকে অ্যাভয়েড করা, প্রত্যেক দিন বিবৃতি দেওয়া, এসব তারা করছিলেন বলে এটা বিরোধীদের অভিযোগ। কিন্তু তুমি এখন যদি বাস্তব চিত্রটা দেখো, প্রথমত বলবো এইরকম একটা বিবৃতি, এটা নরেন্দ্র মোদী কেন, তার জায়গায় যিনিই থাকতেন, এটা একটা লোপ্পা ক্যাচ। মানে ইন্ডিয়া জোটের অন্যতম বড় শরিক, যাকে আনঅ্যাভয়েডেবল, যাকে এড়ানো যায় না, সেই কংগ্রেস, তাকে যদি আর এক অপর শরিক, তিনিও কম গুরুত্বপূর্ণ নন, যদিও আঞ্চলিক দল মমতা বন্দ্যোপাধ্যায়ের, কিন্তু তিনি যদি আগেই বলেন যে কংগ্রেস 40 পাবে কিনা সন্দেহ, এর থেকে বড় ঘরোয়া ঝগড়া আর কি হতে পারে। এটা যে কেউ হাতিয়ার করতেন, নরেন্দ্র মোদীও তাই করেছেন, কিন্তু আরও বেশি করে করছেন তার কারণ 3 মাস আগে ইন্ডিয়ার ছবি আর এই মুহূর্তে ইন্ডিয়া জোটের ছবিটা একবার দেখো। আমি বলি, এ দেখো লেটেস্ট খবর, আরএলডি তারাও উত্তরপ্রদেশে, পশ্চিম উত্তরপ্রদেশ যেটা জাট বলা হয়, তারা মোদীর সরকার, তারা মোদীর দলের সঙ্গে হাত মিলিয়ে ফেলতে চলেছেন এবং অলরেডি উত্তরপ্রদেশে তাদের যে জোট হচ্ছে না, অন্তত অখিলেশদের সঙ্গে, এটা স্পষ্ট হয়ে গেছে। কয়েকদিন আগে নীতিশ কুমার চলে গেলেন, ওইদিকে শারদ পাওয়ার তার ঘড়ি চিহ্ন হারিয়ে ফেললেন, তিনি কোন ঘড়িতে দম দেবেন এবার কেউ জানে না, সেটা আগেই অজিত পাওয়ারের হাতে চলে গেছে, কালকে কোর্ট অলরেডি বলে দিয়েছে। এদিকে দেখো হেমন্ত সোরেন, তিনি অ্যারেস্ট হয়ে বসে আছেন। অর্থাৎ 3 মাস আগে ইন্ডিয়া জোটের যে ছবিটা দেখা যাচ্ছিল, যেটা মনে করা হয়েছিল যে কোথাও একটা জোট দানা বাঁধতে পারে, সেটা এখন ছত্রখান হয়ে গেছে। ফলে মোদীর আজকের এই বক্তব্য বা বক্তৃতাটা খুব স্বাভাবিকভাবেই তিনি এই আক্রমণটা করেছেন তৃণমূল এবং কংগ্রেসের মধ্যে, এই ব্যবধানটা আরও একটু বাড়িয়ে দেওয়া যায় যাতে, সেই খোঁচাটাই প্রধানমন্ত্রী দিয়েছেন। এবং আরও একটা বিষয়, ঠিক এই সময়তেই, মানে যে কোনো ভালো ছাত্র পরীক্ষায় বসার আগে তার ফুল প্রিপারেশন থাকে, এখন সাদা চোখে দেখেই বোঝা যাচ্ছে অন্তত ভার্বাল ডুয়েলে, যখন এই ভার্বাল ডুয়েল যেটা হয় সংসদের ভেতরে, প্রধানমন্ত্রী একাধিক ক্রমে আক্রমণ করে যাচ্ছেন, একেবারে তাচ্ছিল্য করে যাচ্ছেন। আজকেই বললেন মোদীর সরকারের 3.0, কোনো প্রতিরোধ নেই, একটা যৌথ প্রতিরোধ পর্যন্ত নেই। এবং আর একটা ব্যাপার, আর মাত্র 1.5-2 মাসের মধ্যে লোকসভা ভোট মনে করা হয় যদি টাইমে হয়, এখনো পর্যন্ত একটা যৌথ সভাই হলো না। সুতরাং প্রধানমন্ত্রী নয়, ওই জায়গায় যে থাকতেন মোদীর জায়গায়, তিনি আজকে এই বিবৃতিকে হাতিয়ার করতেন, এর মধ্যে অস্বাভাবিক কিছু নেই। বেশ, ধন্যবাদ রাজা। কথা বলছিলাম নিউজ রুম থেকে রাজা চট্টোপাধ্যায়ের সঙ্গে। অর্থাৎ অত্যন্ত তাৎপর্যপূর্ণ মন্তব্য করেছেন আজ নরেন্দ্র মোদী। অন্যদিকে সুখেন্দু শেখর রায় কি বলছেন এবং অধীর রঞ্জন চৌধুরী কি বলছেন, ব্যাক টু ব্যাক শুনুন। ধরেই নেওয়া যায় যে মুখ্যমন্ত্রীর বক্তব্যের পরিপ্রেক্ষিতে বলেছেন, মুখ্যমন্ত্রী তো অনেক কথাই বলেছেন। মুখ্যমন্ত্রী বলেছেন যে রিজিওনাল পার্টিগুলো তারা সংঘবদ্ধভাবে সরকার তৈরি করবে, তাহলে সেটার বিষয়ে তিনি নীরব থাকবেন কেন? তার মানে কি মুখ্যমন্ত্রী সেই বক্তব্যটা তিনি মেনে নিয়েছেন? মোদী জানে যে তার সবথেকে বড় প্রতিপক্ষের নাম কংগ্রেস, তাই লোকসভা বলুন, রাজ্যসভা বলুন, দেশ বলুন, বিদেশ বলুন, সর্বোচ্চ মোদীকে বলতে হয় যে কংগ্রেসকে হারাতে হবে। আর মোদীকে প্রতিদিন কংগ্রেসের বিরুদ্ধে গালাগালি দিতে হয় সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত। মোদীর সেই তত্ত্বকে যারা সমর্থন করে কথা বলবে, মোদীর সেই তত্ত্বকে যারা আরও মজবুত করবার জন্য ওকালতি করবে, তারা প্রকারান্তরে মোদীকে সাহায্য করবে। এটা কিন্তু বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ দেখছে। কারণ কংগ্রেসের বিরোধিতা করা মানে মোদীকে সমর্থন করা। এদিকে দেখুন আরো একটা ব্রেকিং নিউজ, প্রাক্তন বিধায়ক বনাম সাংসদ, ভাইরাল অডিও ঘিরে অস্বস্তি তৃণমূলে।
দেব আমার কাছে এমপি ল্যাডের 30% কমিশন চাইছে, এই দাবি ভাইরাল অডিওয়ে। রাজনীতিতে সততার মূল্য নেই, কলকাতায় টাকা পাঠালে তারই দাম। দিদি সব জেনেও সাংসদ করেছেন দেবকে। ভাইরাল অডিওয়ে দাবি এক ব্যক্তির, আপনাদেরকে শোনাই বরং সেই অডিওটা। আমি দিদিকে মানে কি বলবো, এমন কথা বলেছি যে দেব আমার কাছে তার এমএলএ এমপি ল্যাড থেকে মানে 30% কমিশন চাইছে। দিদি বলছে তুই ছেড়ে দে, ওর কাজটা করিসনি, ছেড়ে দে। কিন্তু দিদি তো এটা, আমি তো দিদিকে বলেছি, দিদি তো এটা জানে, জেনেও তোকে সাপোর্ট করেছে। কেন করেছে না, ওকে আমার রাজনীতিতে প্রয়োজন। কাজেই ভালো মন্দ এখানে সততা বলে কিছু নেই, নেই কারো কাছে, সততার মূল্যও নেই। এখানে যে যত চুরি জুয়ারচুরি বাটপাড়ি করতে পারবে তাই হচ্ছে হিরো। আর ওদের কাছে ওই কলকাতায় কোটি কোটি টাকা পৌঁছাতে পারবে, তারা হচ্ছে সত্যিকারের যে রাজনীতি এই জায়গায় গেছে। ভাইরাল অডিওর কণ্ঠস্বর কি প্রাক্তন তৃণমূল বিধায়ক শঙ্কর দলুইয়ের? অস্বীকার করেছেন ঘাটালের প্রাক্তন বিধায়ক। আসুন এই নিয়ে কথা বলি। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রদীপ্ত। প্রদীপ্ত, এটা কি চলছে একটু যদি ডিটেলসে বলো। মানে দেব আমরা দেখলাম কিছুদিন আগেই বেশ কিছু পদ থেকে তিনি পদত্যাগ করেছেন, তারপরে এই ধরনের অভিযোগ সামনে আসছে, এক্স্যাক্টলি ঘটনাটা কি? দেখো, দেব এবং তৃণমূল কংগ্রেসের মধ্যে কোথাও একটা দূরত্ব তৈরি হচ্ছিল এবং তারা দুপক্ষই চাইছিল একটা সম্মানজনক দূরত্ব তৈরি হোক, যার ফলে দেব লোকসভায় প্রার্থী হবেন এবং তৃণমূলও তাকে বলবে না। এহেন আবহের কথা বারংবার তৃণমূল কংগ্রেসের অন্দরে তৈরি যখন হচ্ছিল, সে সময় দেবের পদত্যাগ এবং পদত্যাগের পর জানা যায় যে দিন কয়েক আগে নাকি দেবের নাম করে অনেকে টাকা তুলছিল। এই অভিযোগকে কেন্দ্র করে ঘাটালের সাংসদের সঙ্গে কথা বলেন তৃণমূলের শীর্ষ নেতৃত্ব এবং তারপরেই নাকি দেবের এই পদত্যাগ তিনটি ক্ষেত্র থেকে। এবং তারপর আজকে দেখা যাচ্ছে যে শঙ্কর দলুই এই অভিযোগ তিনি করছেন, যদিও তার সত্যতা, যে অডিও ক্লিপ প্রকাশ্যে এসছে তার সত্যতা TV9 বাংলা যাচাই করেনি। কিন্তু তিনি যে কথা বলছেন তা হলো যে কলকাতাতে টাকা পাঠানো হতো দিদির প্রসঙ্গ। তুমি আমাদের সঙ্গে থাকো। এই শঙ্কর দলুইয়ের সঙ্গে কথা বলেছিলেন আমাদের অপর এক প্রতিনিধি, কি বলেছেন তিনি শোনাবো আপনাদের। একটা অডিও ভাইরাল, ওইটা নিয়ে কি বলবেন? সবাই বলছে অডিও ভাইরাল নিয়ে আমার কিছু সবই অজানা। এই অডিও ভাইরাল আমি এক কথাই বলি, দেবের প্রতিনিধিও নয় আর দেবের এমপি ল্যাডও আমি দেখিনি। এটা নিয়ে কোথাও একটা কোনো চক্রান্তের ষড়যন্ত্র আছে, সেটা ধীরে আবিষ্কার হবে। এ নিয়ে আমার কোনো ওপিনিয়ন নেই এবং আমার কোনো মতামত নেই। আমার সঙ্গে দেবের কোনো এও নেই, ঝড়ঝাটিও নেই, কোনো এও নেই, কোনো সমস্যাও নেই এবং এটা নিয়ে যথেষ্ট সন্দিহান। এ নিয়ে কোনো উত্তর দেওয়ারও আমার কিছু নেই এই মুহূর্তে। ওরও চক্রান্ত চলছে বিভিন্নভাবে, বিভিন্ন জিনিসকে বিভিন্নভাবে সাজানো হচ্ছে। এর একটা তারই অঙ্গ হতে পারে এটা। এই গোটা ঘটনা নিয়ে দেব তিনি কি বলছেন এবং পাল্টা হিরণ তার কি বক্তব্য শোনাই। আমার উপরে কিছু নির্ভর নেই, আমার যা করার, আমার যা বলার আমি দলকে বলে দিয়েছি এবং যেই অডিও ক্লিপটা বেরিয়েছে সেটা আমার দিদিকে বলতে চাইলাম। আমার দিদি আর ওনার মধ্যে কথা আছে, দিদি উত্তর দেবে, আমার কিছু বলার নেই। দেব চোর, দেব চোর, দেব চোর, সেটা ওনার নিজের দলের নেতা পর্যন্ত বলছেন যে ওনার কাছে গেলে 30% কমিশন না দিলে উনি কাজ করতে দেন না। এখন ঘাটালের বর্তমান চেয়ারম্যান, সাংগঠনিক তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান ঘাটালের এবং বর্তমান জেলা পরিষদের নেতা, যে এবং সেখানে ওনার শঙ্কর দলুই মহাশয় তিনি বলছেন যে কলকাতায় মানে কালীঘাটে মানে দিদির কাছে কোটি কোটি টাকা না পৌঁছতে পারলে আমার দলের বড় নেতা হওয়া সম্ভব নয়।